আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের যে 14তম শিক্ষক নিবন্ধন যে আবশ্যিক বিষয় আছে এটার গণিত প্রশ্ন সমাধান পর্বে। তো আমরা দ্রুত ক্লাসে জয়েন করি, আশা করি ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে। তো একটু জয়েন করেন দ্রুত। তো আরেকটা মজার জিনিস আসবে ইনশাল্লাহ, আমি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, ওকে। তো আমরা মোটামুটি আজকে চেষ্টা করব যে 15টা মতো অঙ্ক করার। তো জানি না কতটুকু করতে পারবো। তো আমরা 2টা পর্বে করব ক্লাসগুলো, ঠিক আছে? কারণ ক্লাসের ডিউরেশনগুলো যদি একটু বেশি হয় তাহলে অনেকে একটু বোরিং ফিল করে এবং ক্লাসের প্রতি মনোযোগটা কম হয়। ওকে, আমরা 2-1 মিনিট সময় নিব, ঠিক আছে? আমরা একটু সময় নিচ্ছি। তো অলরেডি যারা এই 14তম আগ পর্যন্ত হচ্ছে 10, 11, 12, 13 এই ক্লাসগুলার করেন নাই, তারা আমার যে ইউটিউব চ্যানেল আছে, দেখেন এই যে আমাদের যে লাইভ ক্লাস হচ্ছে, এখানে কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্কটা, এখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এখানে হিউজ পরিমাণে ক্লাস আছে। তো আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হয়ে থাকেন তো ম্যাথে কিন্তু আপনাকে 100-এ 100 হতে হবে, কারণ যে বিষয়ের স্টুডেন্ট তাকে ওই বিষয়ে পারদর্শী হতে হবে, তা নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আর যেহেতু এমসিকিউ পদ্ধতিতে যে প্রিলিমিনারি নিবন্ধন পরীক্ষাটা হবে, রিটেনও এমসিকিউ পদ্ধতিতে হবে, অর্থাৎ 49তম বিসিএস যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই। সো এইখানে যত আপনি মার্ক তুলতে পারবেন তত আপনি সবার চেয়ে আগায় থাকবেন, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। আর আমাদের অলরেডি কিন্তু প্রাইমারি যে নিয়োগ সেইটার সার্কুলার প্রকাশ হয়েছে, তো এইটার জন্য কিন্তু আমাদের ম্যাথগুলো কাজে লাগবে। তো আপনারা পেইড কোর্স করেন, তারপর যদি এই লাইভ ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস না করে যদি দেখেন, আমি 100% দিতে পারি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু জিনিস শেখানোর জন্য যেন এটা আপনাদের কাজে লাগে, এবং এটা আপনারা প্র্যাকটিসের উপর রাখলে আপনার প্র্যাকটিস করার দরকার, আপনি ক্লাসগুলো দেখেন, দেখেও শিখতে পারবেন, দেখলেও অন্তত মাথায় থাকবে যে না এই ম্যাথটা এইভাবে করতে হয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো বেশি সময় নিব না, দ্রুত ক্লাসে জয়েন করেন। আমরা চেষ্টা করব যে আজকে খুব শর্ট টাইমেই যে কয়টা ম্যাথ করতে পারি। আমরা 2টা সেশন রাখছি। তো এইটা হচ্ছে আমাদের আজকে পার্ট 1, হ্যাঁ, 14তম প্রিলির যে গণিত আবশ্যিক বিষয়, এটা আপনারা টাইটেলে দেখতেই পারছেন। আচ্ছা, তো প্রথমে যে ম্যাথটা বলছে এটা কি, আমি মোটামুটি যেভাবে ক্লাস নিই, আমরা হচ্ছে শুধু বেসিকের জন্য আলাদা ক্লাস না, আপনার বেসিক জানতে হবে। একটা জিনিসকে দেখেন, আমি আমার কথাই যদি বলি, আমি কিন্তু মোটামুটি সব ম্যাথই সলভ করতে পারবো, কিন্তু একটা জিনিস হচ্ছে দেখেন, আমরা অনেকে ম্যাথের স্টুডেন্ট হওয়ার পরে মনে করি যে না ম্যাথ আমার জন্য খুবই সহজ হবে, এইটা না। আপনার হচ্ছে রিটেনের একটা ধারাবাহিক প্রসেস, এমসিকিউ এর একটা প্রসেস। সো আবার এখানে আপনার ক্যালকুলেটরও নাই, সো আপনার ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ করতে হবে। সো এই জিনিসটা প্র্যাকটিস, সাথে সাথে হচ্ছে আপনার এটা অভ্যাস রাখতে হবে এবং নিয়মও জানতে হবে কীভাবে এমসিকিউ আপনার হচ্ছে সলভ করতে হয়। তো আমাদের প্রথম যে ম্যাথটা বলছে দেখেন 76 নাম্বার, এটা আমি 76 কেন দিছি, আমাদের যে শীট আকারে আছে পরীক্ষায় যেভাবে আসে 25টা ম্যাথের, দেখেন 76 নম্বর থেকে হচ্ছে 100 নম্বর পর্যন্ত হচ্ছে 25টা ম্যাথ থাকে, এই জন্য আমি 76 দিয়েছি। তো বলছে 5:7 এবং 3:13, অর্থাৎ 5:7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত। তো আপনাকে এখানে জাস্ট কি করতে হবে, একটু দেখেন, আমি অঙ্কের সাথে সাথে বেসিক শিখাবো। ধারাবাহিক অনুপাত কি, দেখেন এরকম যে প্রথম দেখেন এরকম 1:2, এখানে সমানও দিতে পারেন অথবা এরকমও দিতে পারেন 2:1,
3। বিষয়টা হচ্ছে এরকম, বা আমি যদি বলি a is to b সমান b is to c, এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। তো এটাকে আমরা কি বলি, a বাই b b বাই c, এই অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো এটা যদি আপনি কোনাকুনি গুণ করেন, এই কোনাকুনি এইটা, এই কোনাকুনি এইটা, b আর b গুণ করলে হয় b স্কয়ার, এই দিয়ে সমান দিয়ে দিলাম, এইটা আর করলে হয় হচ্ছে ac। তো ধারাবাহিক অনুপাত হচ্ছে এটা। তো এখন আপনি শর্টকাটে কি মনে রাখবেন, দেখেন শর্টকাটে কি মনে রাখবেন, আমাদের এখানে কত দেওয়া আছে 5:7, এবং এবং মানে আমি এখানে সমানও দিতে পারি বা এরকম দুইটা দাগও দিতে পারি। হ্যাঁ, এটা তো মনে রাখবেন কি, দেখেন এইটাকে বলা হয় পূর্ব রাশি, এটা উত্তর রাশি। এই অনুপাতের এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, মানে পূর্ব মানে আগে, উত্তর মানে পরে। তো এইটার এইখানে আর এই অনুপাতটা, এই দুইটা সমান করতে হবে। তো কিভাবে করবেন, এইটার সাথে আপনি কি গুণ করবেন, এইটার 3 গুণ করবেন, এখানে যেটা আছে, তাহলে এটার সাথেও 3 গুণ করবেন। তাহলে কত হচ্ছে, 3 পাঁচা 15, 3 সাতা 21। এবার এইটার সাথে কত গুণ করবেন, এইটা গুণ করবেন, মানে এইটার এই প্রথমটা এই দুইটার সাথে গুণ করবেন, আর এইখানে যেটা থাকবে এটার শেষেরটা এই দুইটার সাথে গুণ করবেন। তাহলে এটার সাথে কত গুণ করবেন, 7, এটার সাথেও 7, 3 সাতা 21, 3 সাথে 21-এর 1, হাতে থাকে 2, 7 7 আর 2 9। তো দেখেন তো আমার এইটা সমান হয়েছে না, তাহলে 15, এই দুইটা একই আছে, তাহলে আমি 21 রাখবো, আর এই যে 91। দেখেন তো কত সহজে বুঝে গেলাম না। তাহলে আমার এখানে অপশন দেখেন প্রথমেই দেওয়া আছে 15:21:91। তাহলে মনে থাকবে। এখন যদি আমি আরেকটা এমসিকিউ দিয়ে এরকম মনে করেন 2:3 সমান দিলাম মনে করেন 4:5, এইটাকে যদি আমি বলি যে এইটা আপনি কিভাবে হচ্ছে ক্রমে করবেন, ধারাবাহিক করবেন, তো আপনি কি করবেন, এই যে এখানে 4 আছে, তাহলে এটার সাথে 4 গুণ করবেন, এটার সাথেও 4 গুণ করবেন, এটার সাথে কত গুণ করবেন, 3, এটার সাথে 3। তাহলে দেখেন 4 দুগুণী 8, 3 4 12, এই হ্যাঁ এটা 3, 3 4 12, 3 5 15। তাহলে 8:2টা 12 আছে, একটা 12 15। ঠিক আছে, তাহলে আমাদের এই যে প্রথম এটা হলো। ওকে, খুব সহজ নিয়ম কিন্তু। তাহলে তারপরটা আমরা যাই দেখি। তাহলে আমরা প্রথমটা পেরে গেলাম। তারপরে কি বলছে দেখেন, 77 নাম্বারটা, 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান। এখানে কি বলছে মনে রাখতে হবে, 18 কোন সংখ্যা, নিচের কোন সংখ্যার 8%-এর সমান। তা আমরা কি জানি যে কোন সংখ্যার সমান, কোন সংখ্যার সমান জানি না। তাহলে আমি ধরে নিলাম কি x এর 8% কার সমান, 18-র সমান। এই যে আমি লিখে নিলাম এই কথাটাকে, জাস্ট এইভাবে লিখে নিলাম যে 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান। কোন সংখ্যার আমি তো জানি না, জানি, তাহলে আমি ধরে নিলাম x কোন সংখ্যার, এর মানে কি গুণ আকারে আছে, তাহলে x এর 8% কার সমান, 18-র সমান, তাই সমান 18 দিলাম। তো আমরা জানি যে যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 লিখতে হয় সব সময়, যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 সমান এই যে 18। তাহলে আমরা বের করবো কি x এর মান, তাহলে এইভাবে আপনি দ্রুত করবেন। এই যে 8/100 যখন এই পাশে চলে আসবে তখন হয়ে যাবে 100/8। ঠিক আছে, ওকে। এবার তো এটা কাটাকাটি করেন, দেখেন 9 দুগুণী 18, 4 দুগুণী 8, তারপরে যে 4 25 100 হয়েছে। তাহলে এবার 9 আর 5 25 গুণ করেন, কত হয়, 5 নং 45-এর 5, হাতে থাকে কত 4, 9 দুগুণী 18 আর 4 22, কত 225 হয়েছে। তাহলে এই যে 225, ঠিক আছে, এই যে 225। তো আমি পড়াশোনার একটা জিনিস বলি আপনাদেরকে, আপনি একটা কোর্স করে যতটুকু না উপকৃত হবেন, আপনি যদি কোনো মডেল টেস্ট পরীক্ষা দেন, যেমন আমাদের অনলাইন অ্যাপস লাইভ এমসিকিউ আছে, আপনি কোনো কোর্স না করে যদি এইখানে ধরেন লাইভ এমসিকিউ আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আপনার যে ভুলগুলো হবে এই ভুলগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, ওখানে খুব সুন্দর করে ব্যাখ্যাও দেওয়া থাকে। এছাড়াও আপনি কি করতে পারেন, আপনি কোনো মডেল টেস্টের বই যদি পাওয়া যায় সেইগুলা পরীক্ষা দিবেন, যেগুলা ভুল হবে এগুলা ভুলগুলা সলভ করবেন। এইটা আপনার যে কতটা কার্যকরী এটা একমাত্র আমি জানি। ঠিক আছে, সো এইভাবে আপনারা যত পরীক্ষা দিবেন তত বেশি উপকৃত হবেন।
ওকে, তারপরেরটা দেখি আমাদের 78 নাম্বার কি বলছে। 78 বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কত। তো এই অঙ্কগুলো অনেকে খুব ভয় পায়। তো এইটা কিন্তু অলরেডি আমি আমার এই পেজেই হচ্ছে ক্লাস নিয়েছিলাম নবম দশম শ্রেণীর 3 বীজগণিতিক রাশির উপরে, ক্যালকুলেটরে সব কিভাবে করে, কোনো সূত্র জানা লাগে না, কিন্তু এখানে তো আপনি ক্যালকুলেটর নিতে পারবেন না, সো আপনাকে সূত্র জানতে হবে। তো দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, আমি একটা সূত্র বলি আপনাকে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে, দেখেন টোটাল মাথার উপরে কিউব আছে, তাহলে আলাদা আলাদা কিউব দিব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা একটু মনে রাখবেন। যেহেতু এখানে মান বলছে, এটা কিন্তু আলাদা আর একটা ফর্মুলা আছে, এটা উৎপাদকীয় মান বা উৎপাদক কিভাবে বের করতে হয় সেটার মান, সো এটা মনে রাখবেন। আর যখন মাইনাস হবে তখন মাইনাস হবে, শেষ। এখানে মাইনাস হলে বাকিগুলা মাইনাস হবে, ঠিক আছে, সব জায়গায় মাইনাস হবে, শেষ। এখন আমার প্রশ্নে কি বলছে দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টু বলছে। তো আমার এখানে কি আছে দেখেন তো, কিউব আছে না, 3 আছে, তার মানে 3 নিয়ে আসতে গেলে কি করব, আমি এটাকে ঘন করব বা হোল কিউব করে দিলাম, ক্লিয়ার। তাহলে এইটাকে যদি আমি কি করি এখন, এ মনে করি, এটাকে যদি বি মনে করি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে। তো এইগুলা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু কোনো সময় লাগবে না, এগুলা সলভ করতে। তো এটা ফর্মুলা যদি আমি লিখি, এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে কত, এইটা প্লাস ফর্মুলা 3, এ কত এক্স, বি কত ওয়ান বাই এক্স, এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন একটা জিনিস দেখেন, এইখানে যদি আমি লিখি যে 2 রুট হচ্ছে কত 4 রুট 2, এই জিনিসটা অনেকেই বোঝে না যে এই যে রুট টুর পর কিউব আছে, এটা 4 রুট 2 কেমনে হইলো, এটা পুরো মাথার উপর দিয়ে যায়, তো একটা জিনিস আমি আজকে বলে রাখি, এটা কেউ ভুলবেন না। দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে কত রুট 2 কিউব আছে না, সবসময় অঙ্ক যখন করবেন তখন একটা সাইড নোট দিবেন, খাতা এইভাবে সাইড নোট দিবেন, অথবা এই অঙ্ক সলভ করতেছেন এখানে একটু ব্যাখ্যা কতটা লিখে রাখবেন বা নোট কথা নিচে এখানে ব্যাখ্যা করবেন, ঠিক আছে। আমি আজকালকের ভিতরে একটা বইয়ের রিভিউ নিয়ে আসবো, আমি চেষ্টা করবো যে একদম ধারাবাহিকভাবে প্রতিদিন রাত্রে 9:30 বা 10টা থেকে আধা ঘন্টা করে আমি আপনাদেরকে ম্যাথ ফ্রি ক্লাস করাবো। আপনারা ক্লাসগুলো করেন পেইড কোর্সের পাশাপাশি, দেখেন কতটা ইফেক্টিভ হয়। আর আমার যে 19তম শিক্ষক নিবন্ধন যে হচ্ছে বিষয়ভিত্তিক, সেটার কোর্স অলরেডি চলছে, মাত্র 510 টাকা কোর্স ফি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা অন্য কোথাও কোর্স করছেন, সেটার পাশাপাশি মাত্র 510 টাকা দিয়ে একদম লাইফ টাইম, অর্থাৎ পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনারা এই ক্লাসগুলো পাবেন। সো করে দেখতে পারেন, আমি মনে করি একটা দুইটা ক্লাস করলে আপনার এইটা উসুল হয়ে যাবে টাকাটা, 510 টাকা কোনো বিষয় না, একটা বই বা বইয়ের চেয়েও দাম কম। সো আপনাদের উপকারে আসতে পারে। আমি আপনাদেরকে যেটা দেখি, আমরা জাঁকজমকপূর্ণ ভিডিও এডিটিং করে সুন্দর করে পোস্ট করলে বা সুন্দর করে কথা বললে মনে করি যে এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ। তো এটা আপনারা করে দেখতে পারেন, এতটুকুই। তো এখন যেটা বলছিলাম, দেখেন এখানে এটা এটা কি 3 না, এটা মানে রুট টুর মাথায় 3 আছে, তার মানে কয়টা রুট 2, 3টা রুট 2, দেখেন 3টা রুট 2 মনে থাকবে। আচ্ছা, তো আমরা জানি যে যদি এরকম থাকে রুট স্কোয়ার, তার মানে রুট স্কোয়ারে কি হয়ে যায়, উঠে যায়, শুধু 2 থাকে। তো এইখানে কয়টা রুট 2, এখানে 2টা রুট 2, তার মানে আমি কি লিখতে পারি, 2টা রুট 2 স্কোয়ার, তাহলে এই রুট স্কোয়ার উঠে যাচ্ছে 2, আর এই যে একটা রুট 2 থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে 4 দিলাম কেন, এখানে 2 হবে, হ্যাঁ সরি আমি ভুল করছি, বুঝতে পারছেন তো। এই রুটি রুটি উঠে যাচ্ছে, তো একটা 2 থাকে, আর এই রুট 2, তাহলে আমার কত 2 রুট 2 হচ্ছে। তাহলে আমি যদি এখন বলতাম যে এরকম, এইখানে মনে করেন যে 5 আছে, তাহলে আপনি কি করবেন, এখানে কয়টা রুট 2 নেবেন, 5টা রুট 2 নেবেন। এই 2টা রুট 2 করলে একটা 2 হবে, মানে রুটি রুটি উঠে যাবে, একটা 2 থাকবে, এই 2টা চলে যাবে, কয়টা, একটা 2 থাকবে, আর এই একটা রুট 2 থেকে গেল, তাহলে 2 দুগুণে 4, 4 রুট 2, ঠিক আছে, বুঝাইতে পারছি তো, সেম প্রসেস। তো আমরা এটা এভাবে লিখে দিলাম। সো আমার এখানে এইটার মান বের করবে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তাইলে তো এইটা থেকেই যাবে, তাই না, এই যে এই এক্স কেটে যাবে, এইটার মান কত, এইটার মান হচ্ছে রুট
2 আর এই পাশে কত ছিল 2√2। তো এরপরে কি করবেন, এই 3√2 এই পাশে মাইনাস করে দিতে হবে, কারণ এইটার মান আমি বের করবো, মানে এইটা থাকবে আর বাকি 3√2 এই পাশে চলে যাবে। তাহলে আমি যদি 3√2 কে এই পাশে নিয়ে যাই, এই লাইনটা যদি মুছে দিই পরের লাইনটা, তাহলে কত হচ্ছে দেখেন তো, -√2 হচ্ছে না অ্যান্সার। -√2 কে লিখছি, এখানে একটা মাইনাস দেন, তাহলে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে -√2। ঠিক আছে, তো আমি আরেকটু রিপিট করতেছি, দেখেন আমি আবার আরেকটু রিপিট করতেছি। এখান থেকে ফর্মুলা আমরা লিখলাম a³ + b³ + 3ab * a + b সমান, এই যে এইটা ভাঙা আশা করি শিখছেন, না শিখলে বা না বুঝলে কমেন্ট করেন। √2 মাথায় 3, তার মানে আমরা কি করব, 3টা √2 লিখব, 3টা √2 লিখলাম। তো এই √2 মিলে 2 হয়, তো মনে রাখবেন √3 মিলে কি হবে, একটা 3 হবে, বুঝতে পারছেন তো। আর এই একটা √2 থেকে দেয় একটা √2, এটা লিখছি। এরপরের লাইনে কি করছি, আমি বের করব কিসের মান, x³ + 1/x³, এই x কেটে দেয় 3, এই x + 1/x এর মান কত দেখেন, এই x + 1/x এর মান √2, তাহলে আমি এখানে দিয়ে দিলাম √2, আর এই পাশে কত ছিল 2√2। আমি বের করব কিসের মান, এই x³ + 1/x³ এর মান, দেখা যাচ্ছে তো নাকি। ওকে, তাহলে আমি এই 3√2 কে কি করব, এই পাশে ডান পাশে নিয়ে দেবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই পাশে যেটা আছে আগে এটা লিখে নিই, এই -3√2, তাহলে 2টা √2 আর 3টা √2, অর্থাৎ 3টা √2 এর আগে মাইনাস আছে, এর আগে কি প্লাস আছে। তার মানে আমরা এরকম করি না, 2 + 3 মানে কত, 2 - 3 মানে কত, 3 থেকে 2 বিয়োগ। এখন যদি বলেন যে 2 থেকে 3 তো বিয়োগ করা যায় না, দেখবেন যে মনে রাখবেন 2টার আগে যদি চিহ্ন 2 রকম, এর আগে যোগ এর আগে বিয়োগ, তার মানে বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 থাকে, বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস। তার মানে এখানে 2√2 মানে 2টা √2, এখানে 3টা √2, একই জিনিস, অর্থাৎ 2টা কাঁঠাল 3টা কাঁঠাল, 2টা আম 3টা আম, 2টা ডিম 3টা ডিম, একই জিনিস, চিহ্ন আলাদা হলে বিয়োগ করব। তাহলে এখানে কয়টা √2 থাকে, একটা √2 থাকে, বড়টা হচ্ছে 3টা √2, এটা বড়, এটার আগে যে চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে দিব, শেষ। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি, আমি একটু প্রশ্ন লিখি, আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি। এতটুকু বলতে পারি যে আপনাদের পেইড কোর্স থেকে, পেইড ক্লাস থেকে অনেক ইফেক্টিভ কিছু হবে। তো তারপর আমাদের বলছে দেখেন 79, এটা বলছে হচ্ছে 4x = 2 হলে x এর মান কত। ওকে, তারপরে আমি এখানে অপশন আমি লিখতেছি না, দেখেন, আচ্ছা লিখে দিলাম না। তারপর হচ্ছে হাফ, তারপরে কত আছে হচ্ছে এটা, তারপরে 80 নাম্বার কি আছে দেখি, 25√5 এর 5 ভিত্তিক লগ কত। তাহলে কয়ে কত আছে 5/2, ক্ষয়ে কত আছে 1/2, গয়ে কত আছে 125/2। আমি 3টা করে লিখতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে 80, 81 নাম্বার কত আছে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত। এই অঙ্কগুলা করতে দিয়ে সব ঘাম বের হয়ে যায়। খ হচ্ছে 15%, গ হচ্ছে 20%, ঘ হচ্ছে 25%। আচ্ছা দেখেন এই 3টা সলভ করি। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের সাথে, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, ওকে, স্লো কানেকশন। তারপর দেখি, তো
আমরা আমি আবারও বলছি, গতানুগতিক পড়াশোনা আর হচ্ছে এমসিকিউ পড়াশোনা, এই দুইটার ভিতরে পার্থক্য আছে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে। সো আমরা যেটা করি, ফ্রি জিনিসকে আমরা একটু অবহেলা বেশি করি, যে আরে ফ্রি দিচ্ছে তার মানে এটা খুবই সস্তা, এটার কোনো ভ্যালু নাই, বা এটা কতটুকু ভ্যালুয়েবল ক্লাস, এটা আপনি যদি মন দিয়ে একটু ক্লাস করেন, কারণ অহরহ ক্লাস আছে, আমরাও স্কিপ করে চলে যাই, ক্লাস করি না। আমি আবারও বলছি, আপনি অবসর সময় একটা ভিডিও না দেখে যদি আপনি পরীক্ষার্থী হন, পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষা দেওয়ার প্ল্যান থাকে, বা শিক্ষকতা আপনার পেশা থাকে, বা হচ্ছে 11 থেকে যে 20তম গ্রেড আছে, পরীক্ষা দিতে চান, তাহলে কি করতে পারেন, একটু দেখতে পারেন এগুলা কাইন্ডলি। হ্যাঁ, সো এইখানে কি বলছে দেখেন, প্রথম যে অঙ্কটা বলছে 4 এর পাওয়ার x ইকুয়াল 2 হলে x এর মান কত। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখন অনেকে, আমি বারবার যে কথাটা বলি, যে আপনি বেসিক ছাড়া অঙ্ক করেন, অঙ্ক করতে করতে বেসিক শেখেন। এটা আবার বলতে পারেন যে কেমন কথা ভাইয়া, বেসিক না শিখে আমি অঙ্ক কেমনে করবো, সূত্র না শিখে কেমনে করবো? করা যায়। আপনি তো একটা প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা কানেকশন আছে। কিভাবে সেটা দেখেন, আমি বাইক চালাইতে পারি না বা সাইকেল চালাইতে পারি না, আমি দেখতেছি যে একজন বাইক চালাচ্ছে বা একজন সাইকেল চালাচ্ছে, কি করতেছে, হ্যান্ডেল ধরে আছে, প্যাডেল ঘোরাচ্ছে, সাইকেল চলতেছে, এটা আবার এমন কি, আমি শিখে গেছি, ওকে। বা আমি প্রতিদিন দেখি যে উনি বাইক চালাচ্ছে, কোনো কাজ নাই, সে হ্যান্ডেল ধরে বসে আছে, একটু হর্ন দিচ্ছে, গিয়ার জোরে যাচ্ছে, ব্রেক করছে, এই তো এটা কি করে, পা দিয়ে ব্রেক দেয়, এক্সেলেটার ঘোরায়, জোরে চলে, এই তো ব্রেক চাপ দেয়, গাড়ি দাঁড়ায় যায়, এই তো আমি প্রতিদিন দেখে দেখে শিখি। তো এই শিখতে 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 তারপরে আপনি কি করলেন, মনে করলেন যে আপনি গাড়ি চালানো শিখে গেছেন, গাড়ি নিয়ে বেরোয় পড়লেন, এক্সিডেন্ট করবেন। তো আপনার কি করতে হবে, আপনার গাড়ি থাকতে হবে, আপনি প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার গাড়ি চালা যতদিন আপনি দেখে দেখে কিছু না করতে পারছেন, 2 দিন গাড়ি চালালে, 1 দিন গাড়ি চালালে সে গাড়ি চালানোটা শিখে ফেলছেন। তো আপনার কি করতে হবে, অঙ্ক আপনি যতই সূত্র মুখস্থ করেন, অঙ্ক করতে পারবেন না। আপনি অঙ্ক করবেন, সাথে সাথে ওই অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার করবেন, ওই অঙ্কের বেসিকটা ক্লিয়ার করবেন, আবার ওইটা প্র্যাকটিস করবেন। যেমন এইখানে আমি যেভাবে করাচ্ছি, এইটা যেটা আছে একটা সূচক লগারিদমের একটা অংশ, এইখানে আপনি অঙ্ক এটা বুঝছেন, এটার কনসেপ্টটা ক্লিয়ার করেন, এই টাইপের জিনিসটা মাথায় রেখে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি খুব সহজে অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইখানে আমাদের 79 নাম্বারটা যেটা বলছে 4 এর পাওয়ার x সমান 2, তো এই টাইপের অঙ্কে সবসময় মাথায় রাখতে হবে যে আমার কিন্তু x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। x এর মান যদি বের করতে চাই, তাহলে এইটার মাথায় কিছু একটা নিয়ে আসতে হবে, আর এই জিনিসটাকে আমার উঠাইতে হবে, বুঝছেন? এই জিনিসটাকে যদি আপনি না উঠাইতে পারেন, তাহলে এইটা নিচে আসবে না। মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার মাথার উপরে কিছু একটা আছে, এটাকে আপনি মাটিতে নামাবেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার বসতে হবে বা আপনার ফেলে দিতে হবে মাথা থেকে, নাহলে নিচে নামবে না। সো এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এই 4 এর মাথায় x আছে, তার মানে এই 4টাকে আপনার সরাই দিলেই এইটা কি, এইটা যদি তাহলে এই পাশ থেকেও সরাই দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, এইটা থাকবে, এটা মাটিতে চলে আসবে, বুঝছেন? সো এইটা আপনাকে বুঝতে হবে, ওকে। তাহলে আমি লিখি 4 এর পাওয়ার x, আর এখানে কত আছে 2। তো কিভাবে দেখেন, 4কে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবেন, দুই পাশের যে কোনো একটা জিনিস একই রকমের হবে। 4কে আমরা কি করব, ভাঙতে পারি, সেটা কিভাবে, 2 তারপর 2, 2 দুগুণী 4, 2 এর পর 2 মানে কত, 2টা 2 গুণ, তার মানে 4। তাহলে আমি কি করলাম, এই যে এখানে ব্র্যাকেট দিয়ে ax দিলাম, এরপর দেখেন এই 2 আছে, ঠিক আছে। তাহলে আমি 4কে ভাঙলাম, 2 এর পাওয়ার স্কোয়ার মানে 4, তারপর x, এইখানে জাস্ট কোনো কিছু না। তাহলে আমি এবার কি করব, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 এর পাওয়ার কত 2, আর তারপর x, তাহলে এই যে এই 2 আর এই 2, এই x গুণ করলে কত হয়ে যায়, 2x হয়ে যায়। আর এই পাশে যে 2 ছিল সেই 2 তো আছে, দেখেন তো মিলে গেছে না? তাহলে এই 2 এর পাওয়ার, এই 2 এর মাথায় কিছু নেই মানে কি, একটা 1 আছে, ক্লিয়ার? তাহলে আমি আগেই বলছি যে এরকম মাথার পরে যদি কোনো কিছু থাকে, সেইটাকে নিচে নামাইতে গেলে কি করতে হবে, আপনার এই জিনিসটাকে সরাই দিতে হবে। কখন সরাইতে পারেন, যখন দুইটা জিনিস একই হবে। তো দেখেন তো
এই যে এই টু আর এই টু এক হয়ে গেছে না, এটাকে আপনি সরাই দেন, তার মানে আমি মুছে দিলাম এটাকে। তাহলে কি হয়ে যাচ্ছে, মানে তার পরের লাইনটা আমি মুছে দিলাম, মানে কি তার পরের লাইনটা কি হবে, এই টু টু উঠাই দিলে কি থাকে, এই 2x থাকে সমান এই 2 এর পাওয়ার 1, মানে এই শুধু 1 থাকে। ক্লিয়ার? তাহলে এবার আমরা x এর মান বের করব। x এর সাথে 2 গুণ আকারে আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমার এই যে হাফ অ্যান্সার। তাহলে আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে এরকম দেখাই, দেখেন মনে করেন 9 এর পাওয়ার 2x আছে আর এইখানে আছে হচ্ছে 3। এটাকে আপনি কিভাবে বের করবেন? আমি আগেই বলছি যে এইটাকে এই মাথার মান পাওয়ারটাকে মান বের করতে গেলে এই বেসটাকে আপনার উঠাইতে হবে। কখন উঠাইতে পারবেন? এই দুইটা যখন সমান হবে। তাহলে আমি 3কে তো আর ছোট করতে পারবো না, 9কে ছোট করতে পারি। কত? 3 তিরিককে 9, কয়টা 3? দুইটা 3। তাহলে আমি 3 লিখে তার পাওয়ার 2 দিব। ক্লিয়ার? এবার এই পাওয়ারে 2x আছে, এই 2x দিলাম, আর এই পাশে 3 ছিল, 3 লিখলাম। ওকে, তাহলে আমি কি করব, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হবে, যেহেতু এখানে ব্র্যাকেট আছে। তাহলে এই 3 2 দুগুণী 4 এই x, আর এই পাশে 3। তা 3 এর মাথায় কিছু নেই, মানে কত, একটা 1 আছে। তাহলে এবার এই 3 আর এই 3 উঠাই দেন, তাহলে 4x সমান কত, 1। x এর মান বের করবো, তাহলে x এর সাথে 4 গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, x এর পাওয়ার 1/4। সো এইভাবে প্রত্যেকটা অঙ্ক আপনাকে সলভ করতে হবে, এবং এইটা যদি আপনি বেসিক ক্লিয়ার থাকেন 2 সেকেন্ডও লাগবে না এটা করতে। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের 80 নাম্বারটা কি বলছে। এটাও দেখেন একটা সূচক লগারিদমের অঙ্ক। সো আপনি এই জিনিসটা আরো বেসিক ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমার এখানে কি বলছে যে 25√5 এর 5 ভিত্তিক লগ। তো ভিত্তি জিনিসটা কি, ভিত্তি জিনিসটা কি দেখেন, আমি একটা লগ লিখলাম। হ্যাঁ, এই লগের ভিত্তিটা সবসময় এইখানে থাকে। কোথায় থাকে? ভিত্তিটা সবসময় লগের এই নিচে থাকে। ঠিক আছে? তো আমার কি বলছে, লগ ভিত্তি এখানে, তাহলে আমার এখানে 5 ভিত্তিক, 5 ভিত্তিক বলছে না, কত ভিত্তি, কত, এই যে 5 ভিত্তিক। তার মানে আমার এই যে ভিত্তির জায়গায় কত হবে, আমরা 5 দিব। ঠিক আছে? ওকে, এর মানে কত, গুণ। এর মানে কত আমরা জানি, গুণ। তার মানে গুণ সবসময় এই পাশে এইভাবে হবে, 25√5। তো আমি যদি এখন আপনাকে বলি যে 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ, বা মনে করেন যে 5 এ 3 ভিত্তিক লগ, কিভাবে লিখবেন? 3 ভিত্তিক মানে কত, লগ লিখে এইখানে 3 লিখবেন, 5 এইখানে পাশে এইভাবে লিখবেন। তাহলে আমরা 25√5 এর 5 ভিত্তিক লগ, তাহলে লগ লিখে এই যে 5 ভিত্তিক বলছে 5, এখানে লিখবো 25√5 দিব। সমান লগ কত, মানে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কত। তো আমি এটার অ্যান্সার x ধরেও করতে পারি, বা কিছু ধরলাম না, মানে এটাকে আপনি ক্যালকুলেশন করে দেখেন এটার অ্যান্সার কত হয়। তো কিভাবে করবেন দেখেন, আমি আপনাকে একটা ফর্মুলা বলি, সবসময় মাথায় রাখবেন। এই যে দেখুন, অঙ্ক করতে করতে আপনি ফর্মুলা শিখতেছেন, সেটা কিভাবে, এই যদি লগ এক্স এক্স, মানে এই দুইটা জিনিস যদি একই হয় তার মান সবসময় 1 হবে। এটা আপনি মাথায় রাখবেন, তার মান কত হবে, সবসময় 1 হবে। তাহলে আমার এই দুইটার মান সমান করতে হবে, নাহলে কিন্তু আমি অ্যান্সার বের করতে পারবো না। এই যে আমি লগ 5 লিখলাম। আচ্ছা, 25কে কিভাবে লেখা যায়, 5 গুণ 5, 5 5 25। তো এটাকে আপনি কি লিখবেন, সবসময় 2টা 5, মানে 5 এর মাথায় 2। তাহলে আপনি এই যে 5 এর পাওয়ার 2 দিয়ে দিলেন। এবার এর সাথে গুণ আকারে √5 আছে না, তো রুটের মান কত, আমি বারবার বলি যে রুটের মান হচ্ছে হাফ। মানে আপনি এই যে এইরকমও যা এইরকমও লিখতে পারেন, অথবা 5 এর মাথায় 1/2 দিতে পারেন, একই কথা, রুটের মান হচ্ছে হাফ। তাহলে আমি √5 না লিখে আমি এইভাবে 5 এর মাথায় এইভাবে আমি লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরের লাইনটা কি দেখেন, এই যে লগ 5 রেখে দিলাম। আচ্ছা, তো সবসময় মাথায় রাখতে হবে এরকম যদি একই জিনিস থাকে তাহলে আমি একটা কমন নিতে পারি। 2টা 5 আছে, আমি একটা 5 লিখলাম, তখন কি হবে,
এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হবে, আগেরটা কি হবে, গুণ হবে। তাহলে কেমন কখন গুণ হবে, মনে করেন 2 এর পাওয়ার 3 আছে, এইখানে আছে, তো যখন এইরকম পাওয়ার থাকবে আর ব্র্যাকেট থাকবে তখন এটা গুণ হবে। আর যখন এরকম থাকবে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 2, তখন এইরকম যদি পাশাপাশি থাকে তখন 2 দিয়ে 3 আর 2 5, তখন যোগ হবে। তো এই বেসিকগুলা আপনার অঙ্ক করতে করতে শিখতে হবে, নাহলে মনে থাকবে না। তাহলে এই দুইটা 5 আছে, আমি একটা 5 নিলাম, যখনই কমন নিব, কমন যখন নিব তখন পাওয়ারটা যোগ হবে। তাহলে 2 যোগ 1/2, ঠিক আছে। তো এইটা আপনি লসাগু করেন রাফে, এটা কিভাবে লসাগু করবেন দেখেন, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, তার নিচে 2 আছে 2। তো এর নিয়মটা কি, যখন একা থাকবে 2 দুগুণে 4, এই 2 কে 2 দিয়ে ভাগ দিন, কত হয়, 2 অক্ষে 2, 1 হয়। ভাগফলকে উপরটার সাথে গুণ দিবেন, তাহলে 1 2 অক্ষে 2, 1 হচ্ছিল 1 অক্ষে 1, তাহলে হচ্ছে 4 আর 1 5/2। তাহলে আমি একবারে এইখানে এর পরের লাইনটা লিখতে পারি লগ, এই এটাকে লিখতে পারি 5/2। এখন এই লগের আর একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে চলে আসতে পারি, এই যে 5/2, তখন এখানে কি থাকে, লগ এই 5 এই 5। তো দেখেন তো আমি একটা সূত্র বলছিলাম না, যে এই দুইটা যখন মিলে যাবে এটার মান কত, 1। তো 5/2 ইন্টু 1 মানে কত, 5/2, তাই তো। 5/2 ইন্টু 1 মানে কত, একের সাথে যাই গুণ দেন সেটাই হয়, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5/2। এই যে এইটা আমাদের 5/2 অ্যান্সার। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরটা দেখি, তারপরটা খুব মজার একটা অঙ্ক, যেটা আমরা খুব ভয় পাই। তো এই টাইপের ম্যাথ কিন্তু আসেই। এবার আমি আপনাদেরকে একটু ইংলিশ শেখাবো, কারণ এগুলা আপনার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই জিনিসগুলা আপনার হচ্ছে লিখতে গেলেও সময় বেশি লাগে। তো দেখেন আমি ক্রয় মূল্য আমি একটু ব্যাখ্যা করে করতেছি, কারণ এরপরে যখন অঙ্কগুলা করব, অঙ্কগুলা খুব সহজেই বুঝতে পারবেন। ক্রয় মূল্যকে আমরা সিপি লিখতে পারি, কি লিখতে পারি, সিপি, কস্ট প্রাইস, তার মানে ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্যকে কি লিখতে পারি, বিক্রয় করে দিচ্ছি মানে সেল করে দিচ্ছি, তার মানে সেলিং প্রাইস, এসপি। লাভকে কি করে বলি আমরা, প্রফিট, তাই না, প্রফিট, তাহলে পি লিখতে পারি। শতকরা লাভকে কি বলতে পারি, P%, বুঝছেন তো নাকি। তাহলে আমরা এরপর যখন এই টাইপের অঙ্কগুলো আসবে তখন এইভাবে আমরা করব। ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, ধরেন যে এই যে অঙ্কটা আছে এরকম, কোন আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছি, 12 টাকায় বিক্রি করছি, তাহলে আমার শতকরা কত ক্ষতি হচ্ছে, মানে ডিরেক্ট দাম দেওয়া থাকবে, অর্থাৎ ডিরেক্ট ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া থাকবে, আপনার শতকরা লাভ বা ক্ষতি বলবে, তখন আপনি এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবেন। কিভাবে দেখেন, যদি শতকরা লাভ বলে, এটা সূত্র হচ্ছে দেখেন, লাভের সাথে লাভের সম্পর্ক, তার মানে P/CP গুণ 100, মনে থাকবে। যদি শতকরা ক্ষতি বলতো, তাহলে ক্ষতি হচ্ছে L% লস, তাই মনে রাখবেন লাভের সাথে লাভের সম্পর্ক। দেখুন শতকরা লাভ চাইছে, তাহলে লাভের সাথে লাভ P/CP গুণ 100। লস বললে কি করবেন, জাস্ট উপরে L দিবেন, নিচে CP গুণ 100। দেখছেন, মানে আমি বাংলায় না, একটু মনে রাখবেন এই আর কি। যদি আপনি বাংলায় বলতে চান তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণ 100, শতকরা ক্ষতি বললে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100, নিচে দেখেন ক্রয় মূল্য গুণ 100 সেম। যদি লাভ বলে তাহলে এখানে লাভ লিখবো, যদি লস বলে উপরে লস লিখবো, আর নিচে যা আছে তাই, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে। এখন আমার এখানে একটা জিনিস দেখেন, বলছে 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করছে, তাহলে কিনছে 75 টাকায়, বিক্রি করছে 90 টাকায়, কয়টা কিনছে হিসাব বাদ, তার মানে কি লাভ হচ্ছে না, কত টাকা লাভ হচ্ছে। তাহলে আমার এখানে 75 টাকায় কিনছে, মানে সিপি কত, 75, তাই তো, সিপি 75। আচ্ছা আমি ইংলিশেই লিখি, যেহেতু এগুলা সূত্র ইংলিশে লিখে ফেলছি, 75। আচ্ছা 90 টাকায় বিক্রি করছে, বিক্রি করছে কত, 90 টাকায়। আপনার এত কিছু দরকার নেই, আপনি কি করবেন,
এই যে 90 থেকে 75 লাভ কত হয়েছে? 75 + 80 90, 15 টাকা লাভ হয়েছে, তাই না? 15 টাকা লাভ হয়েছে, মাইনাস করে দিলেন। শতকরা লাভ কত? তাহলে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলছে না? তাহলে বলছে লাভের সাথে লাভের সম্পর্ক, আমি বলছি। তাহলে কত টাকা প্রফিট হয়েছে? এই যে কত টাকা প্রফিট? 15 টাকা। সিপি কত? কস্ট প্রাইস কত? 75 গুণ কত? 100, তাই না? তাহলে এবার কাটাকাটি করেন তো, কাটাকাটি করেন। এই যে 15 আর 75 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 5 15 5 5 25 75, 5 15 75, আর এই যে 5 করি 100, তার মানে আমার কত? 20% হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সহজ, একদমই সহজ। এটা আপনার মাথায় রাখতে হবে যে আমি কি করব, জাস্ট কোনো কাজ নাই, ক্রয় মূল্য কত দেওয়া, বিক্রয় মূল্য কত দেওয়া, আমি বিয়োগ করে লাভ বা ক্ষতিটা বের করে ফেলবো। এরপরে কি লাভ হইলে লাভ বাই ক্রয় মূল্য গুণ 100 মান বসাই দিয়ে করে দিব, শেষ। ঠিক আছে, ওকে। তাহলে তারপরের ম্যাথটা আমরা দেখি। ওকে, 82 নম্বর কি বলছে? 16 x² - 25 y² এবং ax - 15 ay এর গসাগু কত? ওকে, কয় লিখলাম হচ্ছে 6ax - 10ay 4x + 5y, গয় লিখলাম 1। 83 নাম্বার বলছে 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? ওকে, তাহলে এখানে কত আছে? 625 টাকা 525, আচ্ছা আমি টাকা লিখতেছি না, 400। তারপর 84 নাম্বার কত আছে? 6% হারে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা? তাহলে কয় লিখলাম হচ্ছে 5 বছর, 4 বছর, 3 বছর। ওকে, ওকে। তো বলছে আমরা এই 3টা ম্যাথ দেখি, গুরুত্বপূর্ণ ম্যাথ, একটু মন দিয়ে দেখি। ওকে, বলছে প্রথমটা দেখেন 16x² - 25y² এবং 22ax - 15ay এর গসাগু কত? অর্থাৎ গসাগু মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজর, বা আপনি যেটাই বলেন কোনো সমস্যা নেই। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, লসাগু মানে হচ্ছে সব, আর গসাগু মানে হচ্ছে
মিল। শুধুমাত্র এই কথাটা মাথায় রাখবেন, লসাগু মানে সব, গসাগু মানে হচ্ছে মিল। জাস্ট এইটুকু আপনাকে বুঝতে হবে, লসাগু মানে সব, গসাগু মানে মিল। তো এই যে লসাগুকে কিন্তু আপনার এলসিএমও বলা হয়, লোয়েস্ট কমন মাল্টিপ্লিকেশন। আবার গসাগুকে কি বলা হয়, জিসিডিও বলা হয়, গ্রেটেস্ট কমন ডিভাইজর। বুঝছেন? তো আপনি এই যে বেসিকটা একটু মনে রাখবেন, লোয়েস্ট কমন মাল্টিপ্লিকেশন, ইংলিশটা মনে রাখলে আপনার সহজ হয়। কমন মানে কি সাধারণ, মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। তো সব মানে কখন করবেন, আপনি সব গুণ করবেন। আচ্ছা, আর মিল মানে কি গ্রেটেস্ট কমন ডিভাইজর, মানে সবচেয়ে বড় যে এটা আছে যেটাতে সব উপাদানগুলোকে ভাগ করা যায়, তার মানে হচ্ছে আপনার মিলটা। ঠিক আছে, লসাগু সব, গসাগু মিল। ওকে, তো এখন আমার এখানে বলছে 16x² মাইনাস 25y², দুইটা রাশি দেওয়া আছে। তো আমি যদি এখানে 16x² মাইনাস 25y² লিখি, তো এই যে 4কে আমি লিখতে পারি 4 গুণ 4, 25কে 5 গুণ 5, 5 5 25। তো এইটাকে আমি একবার লিখতে পারি না, 4x তার হোল স্কোয়ার 5y তার হোল স্কোয়ার, কেন 4 এর পাওয়ার স্কোয়ার মানে 4 4 16x² মাইনাস 5 5 25y²। ঠিক আছে, ওকে। তো এইটা একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা হয়, এটা একটা ফর্মুলা হয় যে a² মাইনাস b² এর ফর্মুলা। দেখেন আপনি ফর্মুলা শিখে গেলেন, কয়েকটা ফর্মুলা শিখছেন। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ আমরা সবাই জানি, সবাই টুকটাক টিউশনি করে, আমরা সবাই জানি যে a² মাইনাস b² এর ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো। তাহলে আমরা এটাকে ভেঙে কি পেলাম, 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y। আর এইখানে যে কাহিনী হয়েছে, এখানে দেখেন এ দুই জায়গায় আছে, তো আমি এটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি হয় 22x মাইনাস 15, এ তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকে, শুধু y থাকে। তো আপনি দেখেন তো এই যে উপাদান আর এই যে উপাদানের ভিতরে কোনো কিছু কমন আছে কিনা, কমন আছে? এখানে গসাগু মানে আমি কি বলছি, মিল, কোনো কিছু মিল আছে, দেখেন তো 4x প্লাস 5y, এখানে কি কোথাও 4x প্লাস 5y আছে? 4x মাইনাস 5y, কোথাও 4x মাইনাস 5y আছে? নাই। তার মানে যদি কোনো কিছু মিল না থাকে, তাহলে সেইটার গসাগু হবে হচ্ছে 1। মানে দেখেন এটার সাথে কিছু নেই মানে কি, এখানে একটা 1 আছে, এখানে কিছু নেই মানে কি একটা 1 আছে। বুঝছেন? তাইলে খুব সহজেই দেখেন লসাগু গসাগু যারা আমরা মনে রাখতে পারি না, আপনি জাস্ট মনে রাখবেন লসাগু মানে সব, গসাগু মানে হচ্ছে মিল। তার মানে আমার এখানে কোনো কিছু মিল নাই, তার মানে কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 1 হবে। ঠিক আছে, লসাগু যদি বলতো তখন কি হতো, সব অ্যান্সার হতো, এইটা অ্যান্সার হতো, এইটা অ্যান্সার হতো, এই অ্যান্সার হতো, এইটা অ্যান্সার হতো, সব অ্যান্সার হতো। ক্লিয়ার? ওকে, এইটাই হচ্ছে আপনার কনসেপ্ট। আপনি বলেন তো এই যে লসাগু গসাগু আর কি লাগবে, আপনি পারবেন না করতে? অবশ্যই পারবেন। তারপরে আমরা ম্যাথটা একটু দেখি। তারপরে কি বলছে, 83 নাম্বারটা কি বলছে দেখেন, 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, 25% লাভ। তার মানে আপনি সবসময় মনে রাখবেন যে 25% লাভ মানে কত, অবশ্যই তাহলে আপনার এখানে কত, 125। কিভাবে, আপনি একটা জিনিস 100 টাকাতে কিনছেন, বিক্রি করছেন 125 টাকা, কারণ 25% মানে কি 100, মানে 100 টাকায় আপনার 25 টাকা লাভ হচ্ছে। তো আমি যদি এরকম এটা একটু ঐকিক নেমে যদি আমি করি, দেখেন কি বলছে, ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য ডানে রাখবেন, বিক্রয় মূল্য বামে। কিভাবে দেখেন, ডান বিক্রয় মূল্য বামে, ক্রয় মূল্য ডানে। তাহলে আমি কি বলছি, 25% লাভ মানে 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে কিনছেন, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা।
বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত? 100 নিচে এই 125 চলে যাবে। বিক্রয় মূল্য 500 টাকায় বিক্রয়, দেখেন বিক্রয় মূল্য 500 টাকা হলে ক্রয় মূল্য কত? এই যে 500 সবসময় উপরে চলে যাবে আর নিচে 125 ছিল এটা। তাহলে আমি আবারও বলছি যে 25% যদি এখানে ক্রয় মূল্য না দিয়ে বিক্রয় মূল্য বলতো তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া থাকতো, তখন বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য এখানে লিখতাম, বিক্রয় মূল্য এখানে লিখতাম। যেটা বের করতে বলবে সেই মানটা সবসময় ডান সাইডে রাখতে হবে, এটা মাথায় রাখবেন। তাই আমি লিখছি যে বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য 100 নিচে 125 চলে যাবে। আর এইখানে 3 নাম্বার যেটা লিখবো এটা সবসময় উপরে গুণ হবে। আচ্ছা, এখন এটা আপনি একটু কাটাকাটি করেন, কাটাকাটি করা আপনাকে শিখতে হবে। তো দেখেন তো আমি যদি এরকম লিখি 5 কুড়ি 100, 5 25 125, ওকে। এবার আপনি দেখেন কিভাবে কাটাকাটি করবেন। 25 0 0, 25 দুগুণী 50, মানে এটা কেটে গেল। এরপরে কি 20 আছে আর 20 আছে, কত? একটা দুইটা শূন্য, একটা দুইটা শূন্য, এই 2 দুগুণী 4। দেখেন তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? খুব সহজ কিন্তু। দেখেন এই টাইপের অঙ্ক আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ওকে। তাহলে আমরা এই টাইপের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারি। আর আমি যেটা বলছি আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন 2 ভাবেই করাই দিলাম। এরপরেরটা আমরা দেখি, এরপরেরটা আরো ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্ক কিন্তু আসেই, সরল মুনাফার অঙ্ক। দেখেন খুব মজার একটা অঙ্ক। দেখেন শতকরা হার, আমি আপনাকে একটু বেসিক শিখাচ্ছি, বা বার্ষিক শতকরা। শতকরা মানে সবসময় পার্সেন্টেন্সে দেওয়া থাকবে, পার্সেন্টেন্স না দিয়ে যদি এখানে বলছো বার্ষিক শতকরা 6 টাকা হারে, তখন সেটা মনে করবেন মুনাফার হার কত? 6%। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, মনে থাকবে। পার্সেন্টেজটা সবসময় আর দিয়ে প্রকাশ করা হয়, আর। তাহলে আমরা মনে রাখবো যত পার্সেন্ট, এর আগে আমরা একটা অঙ্কে করছি, যত পার্সেন্ট থাকবে তত কি? তত ভাগ 100 লিখবো, ওকে। 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা হবে? আচ্ছা, বছর বললে কত? বছর বা সময়টা হচ্ছে এন দিয়ে প্রকাশ করা, এন। ক্লিয়ার? আচ্ছা, আসলটা কি? পি দিয়ে প্রকাশ করা হয়, পি। মুনাফা কত? মুনাফা মানে সুদটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, মনে থাকবে। তো এটার একটা ফর্মুলা হচ্ছে আই সমান পি আর এন, এই ফর্মুলা। তাহলে মনে রাখবেন যে আমার কি? আমার হচ্ছে হারটা, মুনাফার হারটা হচ্ছে আর দিয়ে থাকবে, আবার পার্সেন্টেজ থাকলে সেটা আর এর মান। কত বছর বা কত সময়ে সেটা এন দিয়ে প্রকাশ করা হয়। আসল টাকা পি দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা আই দিয়ে। আচ্ছা, মুনাফা আমরা অনেক সময় বুঝি না, মুনাফাটা অ্যাকচুয়ালি হচ্ছে সুদ। এখন একটু কনসেপ্ট ক্লিয়ার করেন। আপনি আমাকে বলছেন যে ভাই আমি আপনাকে 1000 টাকা ধার দিব, আপনি 1 মাস পরে আমাকে 1100 টাকা দিবেন। আমাকে আপনি ধার দিছেন কত টাকা? 1000 টাকা, এটা আপনার আসল টাকা। আপনি নিচ্ছেন কত? 1100 টাকা। কত টাকা বেশি নিচ্ছেন? 100 টাকা বেশি নিচ্ছেন, এটা হচ্ছে আপনার সুদ। তো সুদের আর একটা সুন্দর বাংলা ভাষা হচ্ছে মুনাফা। ক্লিয়ার? সুদের আর একটা সুন্দর বাংলা ভাষা হচ্ছে মুনাফা, যেটা ব্যাংক আমাদেরকে দেয়। এটা খাওয়া হারাম, এটা করা যাবে না। আচ্ছা, তাহলে মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আর যে আমাকে আসলে 1000 টাকা দিলেন এটাকে আসল পি দিয়ে প্রকাশ করা হচ্ছে। কত সময় পরে? 1 মাস পরে। তো এই পার্সেন্টেজটা সবসময় বছরে হিসাব করা হয়, তো সেটাকে আপনি এন দিয়ে প্রকাশ করবেন, ঠিক আছে। পার্সেন্টেজটা যদি বলে দিই 2%, তখন সেটা আর এর মান, ওকে। তাহলে আমার এখানে কি বের করতে বলছে? কত বছরে, তার মানে আমার অবশ্যই এন এর মানটা বের করতে বলছে। ক্লিয়ার? তা আমরা সূত্রতে নিয়ে আই সমান পি আর এন। তো এইখান থেকে আমরা কার মান বের করব? আর পি এর এন এর মানটা বের করবো। তো সবসময় মাথায় রাখবেন যার মান বের করব সেটা সবসময় সমানের বাম পাশে রাখতে হয়। তো আপনি এইটার সাথে তো এটা গুণ আকারে আছে, এটাকে এইভাবে নিয়ে আসতে পারবেন না, বা আপনি নিয়ে আসতেও পারেন। এই যে পি আর আর আছে, এর নিতে ভাগ করে দিবেন, ঠিক আছে। তাহলে এইটা এই পাশে এন থেকে যাবে।
ভাগ করে দিবেন। তো এটা কি আপনি একটু, এটা তো আপনি এমসিকিউ করতেছেন যে এইটা এই পাশে এইভাবে নিয়ে আসতে হবে আর এটা এই পাশে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা না। আপনি জাস্ট কি করবেন, এইখানে মান বসাই দিবেন। আয়ের মান কত আছে, আয়ের মান হচ্ছে যে মুনাফা 120 টাকা, এতে কত বছরে 120 টাকা হবে, কত বছরে 120, অবশ্যই 1 বছর 2 বছর পরে ব্যাংকে টাকা রাখলে কি দেয়, সেটা সুদ দেয়, মানে এটা হচ্ছে 120 টাকা। আসল কত টাকা আপনাকে দিছে, 400 টাকা। ঠিক আছে, এন এর মান বের করব। তাহলে আমি আয়ের মান কত 120, পি এর মান কত 400, গুণ আর এর মান কত, এই যে 6/100, 6/100। ঠিক আছে, আচ্ছা এই 400টা এইটার সাথে গুণ আকারে আছে, মানে এরকম উপরে আছে, আর 100টা নিচে আছে, মানে 400 নিচে আছে 100, তার মানে এইরকম কাটাকাটি করা যায়। দেখেন এই জিরো এই জিরো, এই জিরো এই জিরো, ঠিক আছে ওকে। তার মানে এই একের আর কোনো দাম নাই। তাহলে আপনি কি লিখতে পারেন, উপরে 120 আর নিচে 400, 424। তো আপনি একবারে কাটাকাটি করেন। সবসময় এই অঙ্কে মনে রাখবেন যে আপনি গুণ করতে যাবেন না, কাটাকাটি করতে যাবেন। দেখেন আমি যদি এটা কাটাকাটি করি, দেখেন 6 0 0, 6 দুগুণে 12, এটা দিয়ে কাটাকাটি করা যায়। আবার এইটা দিয়ে আমি যদি কাটাকাটি করি, 4 5 20, তাহলে কত হচ্ছে 5, সময়টা কত 5, মানে 5 বছর। দেখেন এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এইখানে আপনার কি কনসেপ্ট ক্লিয়ার হলো না, কি বেসিক জিনিস আপনার জানা হলো না, এটা আমাকে একটু বলেন। এখানে সব কনসেপ্ট ক্লিয়ার, সব বেসিক ক্লিয়ার, ঠিক আছে, এখানে সব কনসেপ্ট ক্লিয়ার, সব বেসিক ক্লিয়ার, এই ফর্মুলা দিয়ে আপনি সব অঙ্ক করতে পারবেন। তো এরপরে আমরা একটু দেখি, আর কয়েকটা ম্যাথ করাবো, আর 4-5টা ম্যাথ করাই আজকে ক্লাসটা শেষ করব। এরপরে আর একটা ক্লাস রাখবো যেটা পার্ট 2, সেখানে আমাদের 14তম ক্লাসগুলা শেষ হবে। এর আগে 10, 11, 12, 13 যা আছে এগুলো আপনার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই যে লাইভ ক্লাসটা চলছে এটার কমেন্ট বক্সে দেখেন আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। আমি আবারও বলছি, আপনি কি করবেন, যদি মনে করেন যে আমি ভালো কিছু করব, তাহলে আপনার কি করতে হবে, আপনার প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। তো আপনি একটা কোর্সে যতটুকু না পাবেন, আপনি পরীক্ষা দিয়ে তার চেয়ে বেশি কিছু শিখতে পারবেন। আচ্ছা এরপর আমরা দেখি খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখেন আমরা এই প্রথম দিকেই করছিলাম সমানুপাতির অঙ্ক, এইবার আবার আসছে 85 নাম্বার। বলছে কি 3 6 ওকে 3 6 8-এর চতুর্থ সমানুপাতি কোনটি? দেখেন তো আমি এখানে দিলাম হচ্ছে 10, এখানে দিলাম হচ্ছে 16, এখানে দিলাম হচ্ছে 24। 86 নাম্বার কি আছে, 70 ডিগ্রি এর সমপূরক কোণ কত? আমরা জ্যামিতি খুব ভয় পাই। 70 ডিগ্রি এর সমপূরক কোণ কত? 20 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 110 ডিগ্রি। আরেকটা অঙ্ক লিখি, 87 নাম্বার কি বলছে, বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত? 20 পাই, 10 পাই, 100 পাই, নাকি হচ্ছে 400 পাই? আচ্ছা তাহলে আমরা এই ম্যাথগুলো একটু দেখি। আচ্ছা স্লো ওকে, তো বলছে 3 6 8-এর চতুর্থ সমানুপাতি কত? তো মনে রাখবেন নিয়মটা, দেখেন প্রথম রাশি বাই
দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। মানে আমরা এইভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের অনুপাতের ফর্মুলা। কেন? এই যে a/b সমান c/d, তাই না? তো আপনি কি করতে পারেন, এই অনুপাতটাকে কিভাবে ভাগ আকারে লেখা যায় না? তেমনি এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এই আর কি। তো আমার এখানে কি বলছে, আমরা জানি এরকম যদি কোনো কিছু থাকে সবসময় কোনাকুনি গুণ করতে হয়, তাই না? তো আমি এখানে মান বসাই দেন, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা কত? তৃতীয়। তা প্রথম রাশি কত? 3, দ্বিতীয় রাশি কত? 6, তৃতীয় রাশি কত? 8, চতুর্থ রাশি কত? 9। আমি চতুর্থ লিখলাম। তো কোনাকুনি গুণ করেন, 3 গুণ চতুর্থ, 3 গুণ চতুর্থ, 6 8 48। তাহলে আমরা চতুর্থর মান বের করব। তাহলে চতুর্থর সাথে 3 গুণ আকারে আছে, এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 48-এর নিচে ভাগ, তাহলে 3 ষোলং কত হয়? 48 হয়। ঠিক আছে? এখন যদি বলেন যে ভাই 3 ষোলং 48, এটাও বের করতে আমার সমস্যা হয়, তখন আপনি কি করবেন, এই যেভাবে একটু ভাগ করে নেবেন ছোট বাচ্চাদের মতো। 3 তারের ভিতরে কয়বার যায়? একবার যায়। তাহলে 3 অক্ষে 3, বিয়োগ করলে 1 থাকে 18, 3 6 18। এবার একটু করে নেবেন। আপনাকে সব নিয়ম মাথায় রাখতে হবে, সব নিয়ম মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 16 অ্যান্সার হচ্ছে। বুঝছেন? কত সময় লাগলো দেখেন তো। তা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন খুব সহজেই বের করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি নোট করে রাখেন, যদি কখনো মধ্য সমানুপাতি বের করতে বলে তখন মধ্য সমানুপাতি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। বুঝতে পারছেন তো মধ্য সমানুপাতি কোনটা? এই যে এই তিনটে দেওয়া আছে, যদি বলতো যে বা এখানে কিছু দেওয়া নাই, এটার হচ্ছে মধ্য সমানুপাতি, যদি 6টা বের করতে বলতো তখন আপনি কি করতেন? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেন। ঠিক আছে? এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো, মধ্য সমানুপাতি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো আমরা ক্রমিক সমানুপাতি শিখলাম, মধ্য সমানুপাতি শিখলাম, কোনো একটা অনুপাত থেকে কিভাবে কোনো একটা অনুপাতের মান বের করতে হয়, রাশির মান বের করতে হয়, সেটাও আমরা শিখছি। তো আমাদের বাকি আছে কি? এখানে আর কোনো কিছুই বাকি নাই। ঠিক আছে? কোনো কিছু বাকি নাই। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা দেখি 86 নাম্বার বলছে 70 ডিগ্রির সমপূরক কোণ কত? সমপূরক কোণ মানে হচ্ছে মনে রাখবেন 180 ডিগ্রি। এখানে কোনো কিছু বোঝার নাই, 180 ডিগ্রি যে মানটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করবেন। তাহলে কত হচ্ছে? 110 ডিগ্রি। অর্থাৎ 180 থেকে যে মান দেওয়া থাকবে সেটা বাদ দিলে যা হবে সেইটাই হচ্ছে অ্যান্সার, সমপূরক কোণ। এই হচ্ছে এর বেসিক। তাহলে আমার 70 ডিগ্রি দেওয়া আছে, সমপূরক কত? 180 থেকে 70 বাদ দিলে যেটা হবে সেটা অ্যান্সার, শেষ। ওকে, তারপরটা আমরা একটু দেখি। বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস দেওয়া আছে 20। আচ্ছা, ব্যাসের সূত্র হচ্ছে এরকম, একটু নিচে নোট করে রাখেন। ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করা হয়। ব্যাসের অর্ধেক কি? এখানে একটু নোট করে রাখেন, ব্যাসের অর্ধেক মানে 2r এর অর্ধেক কত? 2r এর অর্ধেক মানে কত? 2 দিয়ে ভাগ দিলে কাটাকাটি করলে r থাকে। তাহলে ব্যাসকে 2r বলা হয়, ব্যাসার্ধ হচ্ছে r। মানে ব্যাস যা থাকবে, যদি ব্যাস দেওয়া থাকে 3, তাহলে এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ দিলে অর্থাৎ 1.5, 1.5। যদি ব্যাস থাকে 4, ব্যাসার্ধ কত হবে? 2। বুঝতেন তো? আচ্ছা, তাহলে এগুলা কি সব বৃত্তের, কিন্তু বৃত্তের। আচ্ছা, পরিধি কত? পরিধিকে বলা হয় 2πr। বৃত্তের পরিধি কত? 2πr। বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। ঠিক আছে? πr²। বৃত্তর ক্ষেত্রফল হচ্ছে πr²। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এই জিনিসগুলো আপনার মোটামুটি বৃত্তের জন্য মনে রাখবে। এরপর বৃত্ত কলা, বৃত্ত চাপের দৈর্ঘ্য। ঠিক আছে? বৃত্ত চাপের দৈর্ঘ্য, এই জিনিসগুলো মনে রাখতে হবে।
ওকে, বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি বের করতে বলে এস সমান আর থেটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, জাস্ট একটু মনে রাখলেন আপনার জন্য সুবিধা হলো। তার মানে বৃত্তের এস ইকুয়াল আর থেটা, বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল আর থেটা বা পাই আর থেটা বাই 180, এটাকে আপনি এভাবে লিখতে পারেন পাই আর থেটা বাই 180। তো এইগুলো আপনার অত বেশি দরকার হবে না, ব্যাসার্ধ মনে রাখলে হচ্ছে। ওকে, তো আমরা দেখি আমাদের এখানে যেটা দরকার আমরা সেটা দেখি। আমাদের এখানে বলছে কি বৃত্তের ব্যাস, তার মানে এটা কার মান? এটা বৃত্তের ব্যাস 2r না, তাহলে এটা কিসের মান? এটা অবশ্যই এই যে 2r এর মান। 2r এর মান কত? 20। আমার বলছে কি পরিধি বলছে, তা পরিধির সূত্র কি? এই যে 2 পাই আর থেটা না, তার মানে এটা কত? এই যে এই 2 আর r এর মান কত? 2r এর মান হচ্ছে 20। তাহলে 2r আমি যদি এরকম একটু বোঝার সুবিধাতে লিখি, 2r এর মান আমি আলাদা করছি, 2r এক জায়গায় পাই এক জায়গায়, 2r এর মান হচ্ছে 20 আর এই যে পাই, তাহলে आंसर কত হচ্ছে আমার? 20 পাই হচ্ছে, ঠিক আছে। 20 পাই হচ্ছে, মুখে মুখে করে ফেলা যায়, মুখে মুখে করা যায়। ওকে, তারপরে আমরা একটু দেখি ওকে, তারপর আমরা একটু দেখি আমি আরেকটা কথা বলি, যারা আমরা টিউশনি করাই, প্রাইভেট পড়াই, তাদেরও ক্লাসগুলো ইফেক্টিভ হবে। সো আমরা অনেক কিছু আমাদের শেখার আছে। দেখেন এরপরে আমরা 88 নাম্বার এমসিকিউটা দেখি। বলছে যে এটা হচ্ছে পরিমিতির অঙ্ক। এগুলা কি আপনার জেনারেল ম্যাথ যে এসএসসি লেভেলের 16.1, 2, 3, 4 পরিমিতির অঙ্ক এগুলা। সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত? তোমার কয় দেওয়া আছে 3√3/4x², √3/4x², গয়ে দেওয়া আছে √3/4a², ঠিক আছে। তারপর হচ্ছে 89 নাম্বার কি দেওয়া আছে দেখি, 89 বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? কয় দেওয়া আছে 4√2, ক্ষয় দেওয়া আছে এটা গয়ে দেওয়া আছে কত 21। ওকে, 90 নাম্বার দেওয়া আছে কি চিত্রে। আচ্ছা, এখানে একটা চিত্র এ বি সমান বিসি সমান সিডি সমান এডি হলে কোণ এক্স এর মান কত? আচ্ছা, চিত্রটা আমার কাছে প্রিন্ট দেওয়া নাই, তো চিত্রটা হচ্ছে এরকম। দেখেন একটা জিনিস দেখেন, বলছে এ বি বিসি সিডি এডি প্রত্যেকটা বাহু সমান, তার মানে এটা একটা কি এ বি সি ডি, একটা কর্ণ যদি দিয়ে দিই এখানে, সরি, প্রত্যেকটা বাহু সমান, তাই না? এই বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুই সমান। তো প্রতিটা বাহু সমান হয় কার? অবশ্যই বর্গক্ষেত্রের, রাইট? প্রতিটা বাহু সমান হয় কার? বর্গক্ষেত্রের। আচ্ছা,
আমরা প্রথমে একটা জিনিস দেখি, বলছে সমবাহু ত্রিভুজের এক বাহু এক্স মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভাইয়া √3/4 বাহু স্কয়ার। কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবেন যে √3/4 বাহু স্কয়ার, মনে থাকবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তো বাহু যদি এক্স দেওয়া থাকে তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে, √3/4। বাহু যদি এক্স দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার, বাহু যদি এ দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার, বাহু যদি 4 দেওয়া থাকে তাহলে √3/4 4 স্কোয়ার। মানে মনে রাখবেন সমবাহু মানে কি, একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হবে। এটা যদি এক্স হয় এটাও এক্স, এটাও এক্স, প্রত্যেকটা বাহু, 3টা বাহুই সমান হবে। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু এক্স বলছে, তাহলে √3/4 অবশ্যই এক্স স্কোয়ার। খুবই সহজ ফর্মুলা। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখি, বলছে যে কি বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে কর্ণ কত। তো দেখেন আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি, তো বর্গক্ষেত্রে বলছে যে এটা 4, এটা 4, এটা 4, এই বাহু 4। তাহলে এই যে হলে কর্ণ কত, এই যে কর্ণ এইটা কত হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের আমি ফর্মুলাগুলো আপনাকে লিখে দিই, যেগুলা মনে রাখবেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা যদি বলে তাহলে 4 গুণ বাহু। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ যদি বলে তাহলে কি করবেন, √2 গুণ বাহু। ঠিক আছে, তা আপনি যদি মনে রাখবেন এটাকে যদি বর্গক্ষেত্রের যদি বাহু যদি এ ধরি তাহলে আমার কি হবে, এ স্কোয়ার। এটা কি হবে 4a, এটা কি হবে √2a। যদি আমি বাহুটা এ ধরি, বেসিক ফর্মুলা হচ্ছে যে এইগুলা, বাহু স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র। তো বাহু মনে রাখলে সমস্যা, তাহলে মনে রাখবেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার, পরিসীমা 4a, কর্ণ √2a। এর মানটা চেঞ্জ হবে, কেন দেখেন এখানে এক বাহু বলছে 4, তার মানে কি এখানে এর মানটা 4 বা বাহুর মানটা 4। তো এই জিনিসগুলো বর্গক্ষেত্রের এই 3টা জিনিস যদি আপনি মনে রাখেন, এইগুলো আমি জাস্ট ফর্মুলা লিখছি, আপনার মনে রাখতে হবে এইটা বাহু স্কয়ার, পরিসীমা 4 গুণ বাহু, 4 বাহু, √2 গুণ বাহু। তো এটা যদি মনে রাখতে পারেন বর্গক্ষেত্রের সব এমসিকিউ আপনি করতে পারবেন। তাহলে আমার বলছে কি এক বাহুর দৈর্ঘ্য এইটা, কর্ণ কত ভাইয়া বলেন তো, কর্ণ কি বলছে, সূত্র কি √2a না। তাই এর মান কত, বাহুর দৈর্ঘ্য কত, এই যে √2 গুণ বাহু, তার মানে √2 গুণ 4, তার মানে কত 4√2। একটু সুন্দর করে লিখলাম, 4 আগে আনলাম, √2 পরে দিলাম। তাহলে এই যে এটাই আনসার। এখানে কিছু করার আছে ক্যালকুলেশনের, আপনি শুধু ফর্মুলাটা মাথায় রাখলে আপনার হচ্ছে। ওকে, তাহলে আমার এই 3টে ফর্মুলা মনে রাখলে আপনি বর্গক্ষেত্রের দুনিয়ার সব করতে পারবেন। ওকে, তারপর আমরা দেখি আমাদের ক্লাসটা একদমই শেষ পর্যায়ে। ওকে, তাহলে আমার এখানে যে এটা চিত্রটা আমি আঁকছিলাম, এটা বেসিক্যালি আমার এইটার জন্য 90 নাম্বারের জন্য। দেখেন বলছি এ বি বি সি সি ডি এ ডি প্রত্যেকটা বাহুই সমান, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা বর্গক্ষেত্রের প্রত্যেকটাই এই যে কোণের মান, এটা কোণের মান, এটা কত 90 ডিগ্রি হবে, এটা কত 90 ডিগ্রি হবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের মনে রাখতে হবে কি, বর্গক্ষেত্রের কর্ণ দ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে।
কথাটা কি, এই যে কর্ণটা যাচ্ছে এই কর্ণটা এই কোণকে সমান দুইটা খণ্ডে ভাগ করতেছে, তাই সমদ্বিখণ্ডিত করছে, সমান দুইটা খণ্ডে ভাগ করে। তো দেখেন আমি যদি এরকম এই বর্গক্ষেত্র যদি এটা যদি 90 ডিগ্রি হয়, তো যখন আমি এই কর্ণ বরাবর ভাগ দিব তাহলে এই দুইটা কোণকে কি সমান দুইটা খণ্ডে ভাগ করবে, তখন কি দেবে 45 ডিগ্রি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, এছাড়া আর কোনো কিছুই না। ঠিক আছে, খুবই সিম্পল, সিম্পলের ভিতর গর্জিয়াস নাকি। ওকে, আর আমরা হচ্ছে আর একটা ম্যাথ করব, যেহেতু টার্গেট আমার আর একটা ম্যাথ করার, আমরা একটা ম্যাথ করব, বাকি যে 8, 9, 10টা আছে এটা আমরা নেক্সট ক্লিয়ার করব। আচ্ছা 91 নাম্বারটা কি বলছে দেখি, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 এর উৎপাদক নিচের কোনটি? ওকে, তো এইটা আমরা দেখেন একটা জিনিস আমরা উত্তর থেকে কিভাবে অ্যান্সার বের করি, দেখেন প্রশ্ন থেকে 2x মাইনাস 5, 2x প্লাস 5, 2x মাইনাস 1, 2x প্লাস 5, 3x মাইনাস 1, 2x মাইনাস 5, 3x প্লাস 1। দেখেন তাহলে আমরা কিভাবে আমরা এই প্রশ্নটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব, কিভাবে আমরা এটার অনেক জটিল মনে করো অনেকে, হ্যাঁ, তো এইটা অ্যাকচুয়ালি জটিল কিছুই না, এইটাকে জাস্ট আপনার কি করতে হবে, একটু মিডল টার্ম করতে হবে, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এটা কিছুই করব না, ঠিক আছে, কিছুই করব না, এটাকে জাস্ট আমরা এই যে অপশন টেস্ট করব। দেখেন তো কিভাবে করব, দেখেন আমরা তো এটা গুণ করতে পারি তাই না, আমরা এই আমি একটু জিনিস দেখাই আপনাদেরকে, এই গুণটা কিভাবে করতে হয় আমরা বুঝি তো নাকি, একটু দেখেন। প্রথমে আছে এই 2 দিয়ে এই দুইটাকে গুণ করব, এই 2 দুগুণী কত 4, এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণী 6, 2 দিয়ে গুণ করা কমপ্লিট। এরপর আমরা 3 দিয়ে গুণ করব এটাকে, প্লাস 3 দিয়ে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণী 6, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9। গুণ করার নিয়ম হচ্ছে এইটা। তাহলে এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। দেখেন আমরা এটা মিডল টার্ম করব না, মিডল টার্ম করলে আরো সহজ হইতো, ঠিক আছে, তো মিডল টার্ম করলে সহজ হইতো। আমি উত্তরটা দেখি, তো আমার প্রথমে কত 2x প্লাস 1 আর 3x মাইনাস 5, এটা গুণ করার নিয়ম কি, এই 2x দিয়ে দুইটাকে গুণ করবো, 3 দুগুণী 6, x আর x x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণী 10 আর এই দিয়ে এই x, এরপরে এই 1 দিয়ে প্লাসে প্লাসে প্লাস, 3 অক্ষে 3 আর এই দিয়ে x আছে x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 অক্ষে 5। তো দেখেন যে 6x স্কোয়ার প্লাস, আমি মনে আছে ক্লাসে কিন্তু বলছি প্রথমে একটা এমসিকিউ করাইছি, এইটাও 10টা x, এইটাও 3টা x, একই জিনিস প্লাস মাইনাস আছে, তার মানে আমরা কি করব, বিয়োগ করব। কয়টা x, 10টা থেকে 3টা চলে গেলে 7টা, বড়টার আগে মাইনাস মাইনাস, আর এই যে মাইনাস 5। দেখেন তো 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 মিলছে কিনা, আমার অ্যান্সার এটা। আমি কিভাবে এটা ভাঙলামই না, আমি জাস্ট এটা গুণ করে উত্তর বসাই দিলাম। সেই গুণ করাটা আপনার মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে একটা জিনিস গেল। এখন আমি আপনাদেরকে দেখাই যে প্রশ্ন থেকে এটা কিভাবে করতে পারতাম। এখন তো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি, এই জন্য একটু ডিটেলসে দেখেন এটা মিডল টার্ম কিভাবে করতে হতো। দেখেন আমার এখানে কি বলছে 6x স্কোয়ার মাইনাস, মিডল টার্মটা আমরা একটু দেখি, মিডল টার্ম আমরা অনেকে ভুল করি। দেখেন মিডল টার্মের দুইটা ফরম্যাট, একটা যদি এই যে এক্স স্কোয়ার বা কোনো সূচকটা যদি 2 থাকে, এর সাথে যদি কোনো কিছু না থাকে তাইলে একটা নিয়ম, আর যদি এটার সাথে কোনো কিছু থাকে এটা আর একটা নিয়ম। আমরা কিন্তু সহজে এটা অ্যান্সার বের করে ফেলছি, ক্লিয়ার, আমরা এভাবে করতে পারি, উৎপাদক হলে এভাবেই করবেন। আচ্ছা, তো এরকম যদি থাকে এই যে এটাকে আপনি কি করবেন, এইটার সাথে যেটা গুণ থাকবে এটা ধ্রুবকে লাস্টের সাথে গুণ করে দিবেন, মাইনাস। দেখেন আমি লিখবো এইটাই, এই প্রথমে যা আছে তাই, লাস্টে যা আছে তাই, মাইনাস, শুধু এই মাঝখানে। তাহলে এইটা 6 এর সাথে যদি 5 আপনি গুণ করেন কত হয়, 5 6 30 হয়। এই 30কে আপনি দুইটা সংখ্যা বানাবেন,
যে দুইটা সংখ্যা বানাইলে আপনি কি করতে পারবেন, দেখেন 3 10 30। তো দেখেন তো 3 আর 10 গুণ করলে কত হচ্ছে, 30 হচ্ছে আমার। 10-এর থেকে 3 যদি বাদ দিই 7 হচ্ছে, মানে গুণ করলে আপনার এই ধ্রুবকটা মিলতে হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা, তাহলে মানে দুইটা সংখ্যা পাচ্ছি, একটা হচ্ছে 10x, আর আমি 7 বানাইতে গেলে অবশ্যই 10 থেকে কমাইতে হবে, তার মানে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস দিব 3x। এই 6 আর 10 এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 2 আর x, তার মানে এখানে কত 3x মাইনাস 2 এর সাথে কত গুণ করলে 5 হয়, 5 দুগুণে 10। তাহলে এইখানে যেইটা হবে এখানে প্লাস আছে, এইখানেও সেইটাই হবে, তাহলে এখানে 3x মাইনাস 5 নিয়ে নিতে, তার মানে এখানে 1। তাহলে এই 3x মাইনাস 5 দুইটা, একটা নিব, আর এই যে 2x প্লাস 1 একই কথা। তো আমরা এই মিডল টার্মটা এত সময় করতে আপনাদের সমস্যা হতে পারে, আমরা কি করবো, এইভাবে অপশন গুণ করে আমরা অ্যান্সার বের করে ফেলবো। তো দেখেন তো কতটা ইফেক্টিভ আপনি একটা জিনিস শিখলেন এখানে, যে আমার মিডল টার্ম না করে আমি অ্যান্সার বের করে ফেলতে পারছি। তো আমরা মোটামুটি আজকের ক্লাসটা শেষ করে ফেলছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদের সাথে একটু শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করব প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে, চেষ্টা করব রাতে এবং অফ ডেতে, দিনের বেলায় যে কোনো একটা সময় ক্লাস নেওয়ার জন্য, আর অফ ডেতে যেদিন হচ্ছে রবি সোম মঙ্গল বুধ, আমি চেষ্টা করব প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে ক্লাসে আসার জন্য, যেন আপনারা ম্যাথ দেখলে উপকৃত হতে পারেন। হ্যাঁ, তো আমি ছোট করে একটা ভিডিও নিয়ে আসবো, একটা বইয়ের রিভিউ আমি নিয়ে আসবো। বইয়ের রিভিউ মানে বইটা আমি হালকা পাতলা দেখছি, আপনাদের খুবই পছন্দের একটা বই, পছন্দের রাইটারের একটা বই। তো কথা হবে ইনশাল্লাহ শীঘ্রই। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড হবে, এখান থেকে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।